ব্যবসায়ীরাই শেখ হাসিনার সবচেয়ে বড় মানে ফান্ডামেন্টাল পিলার ছিলেন। তারা আসলে নানাভাবে শেখ হাসিনা সরকারকে বলতে চেয়েছিলেন যে আপনার কোনো বিকল্প নাই। আপনি নিজেও আসলে সুমনের গান গেয়ে বলতে চেয়েছেন যে প্রথমত আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত আমি তোমাকে চাই। এইটা কি আপনারা অনেকটা ভয়ে বলেছিলেন আজাদ ভাই? আপনারা কি এটা আসলে মানে এটা কেন বলেছিলেন আমাদের যদি আজকে প্রথমে একটু বলে নিতেন জনাব একে আজাদ। দেখুন, ব্যক্তি শেখ হাসিনার সাথে আমার একটা ভালো সম্পর্ক ছিল, একটা ভাই বোনের সম্পর্ক ছিল দীর্ঘদিনের। উনি যখন অপোজিশনে ছিলেন 2001-এ, তখন উনি আমাকে রাজনীতিতে সংগঠিত করান। তখনকার যে মধুর স্মৃতি, তারপরে আমি যখন এফডিসিসিআর প্রেসিডেন্ট হই, অনেক দেশ বেরিয়েছি একসাথে, অনেক ওনার ব্যক্তিগত সুখ দুঃখের কথা অনেক উনি শেয়ার করেছেন আমাকে। তো সেই তারপরে অনেক সময় যখনই যেতাম, অপোজিশনে ছিলেন, নিজে হাতে উঠিয়ে খাওয়াতেন। এই স্মৃতিগুলো আমাকে সবসময় আমি সেই গভীরতা করি। ওনার পরবর্তী পর্যায়ে উনি সরকার পরিচালনা করতে আসছে, যে পরিবর্তন আসছে, নিঃসন্দেহে এটা সমর্থনযোগ্য নয়। কিন্তু ব্যবসায়ীরা তো সবসময় দেখেন, সরকারের পৃষ্ঠপোষকতা ছাড়া ব্যবসায়ীদের ব্যবসা করা সম্ভব না। আমি যে কোনো কিছুর জন্য আমাকে সরকারের কাছে যেতেই হবে। আমি গ্যাস কানেকশনের কথাই বলি, বিদ্যুৎ কানেকশনের কথা বলি, ট্রেড লাইসেন্সের কথাই বলি, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে কোনো কিছু থেকে বলি, যে কোনো জায়গায় আমাকে সরকারের রোষানো করলে তার ব্যবসা শেষ, সে আর ব্যবসা করতে পারবে না। এই জন্য সরকারের সাথে আপনার সবসময় কঠিনভাবে সমালোচনা করা যারা পছন্দ করে না, আমরা করি না, বরং তার ভালো জিনিসটাই তার সাথে তুলে দিই বিনয়ের সাথে। আমি একটু জানতে চাইবো যে মানে এটা বোঝার জন্য, আপনাকে বিব্রত করার জন্য না আজাদ ভাই, আমরা এটা বোঝার জন্য যে এরকমটা করে কি আপনারা অনেক সময় লেভেল প্লেইং ফিল্ডটাকে আপনার আওতায় নিয়ে আসেন এবং আপনি ব্যবসায়ী হিসাবে সরকারের সাথে একটা ভালো সম্পর্কের কারণে ব্যবসা ভালো করতে পারেন, ওইটাই কি একটা লক্ষ্য হয়ে দাঁড়ায়? আপনি দেখুন, আমি 1984 সাল থেকে ব্যবসা শুরু করেছি, আজকে 40 বছর আমি ব্যবসা। আমি সরকারের থেকে কোনো রকম কোনো পৃষ্ঠপোষকতা নেইনি, কোনো কি বলে বিদ্যুতের কোনো সুযোগ নেইনি, এবং এই দেশের সাথে বা সরকারের সাথে আমার কোনো ব্যবসা নাই। আমি 100% রপ্তানি করি, আমি পণ্য তৈরি করি, আমি ইউরোপ, আমেরিকা সহ অন্যান্য দেশে রপ্তানি করি। সরকারের কাছে আমার কোনো বড় কোনো ব্যাংক লোনও নেই। আমি বিদেশি ব্যাংকের সাথেই সাধারণত ব্যবসা করি, দেশের দু একটা দেশীয় ব্যাংকের সাথে ব্যবসা করি। আমার কোনো সামান্য পরিমাণে লোন আছে, যার জন্য কারো কাছে আমার যেতে হয় না, বরং ব্যাংকগুলো আমাকে সাথে ব্যবসা করতে পারলে তারা স্বাচ্ছন্দ্য ফিল করে। না সেটা করে, কিন্তু তাতে আমি একটু প্রশ্নটা করে রাখি, প্রশ্নটা করে তারপরে আবার আমি এটা জনাব আহসান এইচ মনসুরের কাছে যেতে চাবো যে আপনি কি মনে করেন যে ব্যবসার জন্য এই 15 বছরের সরকার কি ক্ষতিকর ছিল, লাভজনক ছিল? আপনাদের ব্যবসায়ীদের জন্য কি এটা ভালো ছিল, খারাপ ছিল? আমরা অনেক কিছু শুনতে পাই যে গত সরকারের আমলে যারা আসলে প্রকৃত ব্যবসায়ী নন তাদেরকে ব্যাংক লোন, খারাপ লোন, নানা রকম ভাবে আসলে ফেভার করে সরকার এই ব্যবসার পরিস্থিতিটাকে অনেক খারাপ করে রেখেছিল। এই ব্যাপারে আপনার মন্তব্য আমরা একটু শুনতে চাইবো। আমরা একটু জনাব আহসান এইচ মনসুর আপনার কাছে যাই। জনাব আহসান এইচ মনসুর, প্রথমে আপনাকে স্বাগত জানাই। অনেকেই বলেছেন আপনি যখন বাংলাদেশের গভর্নর হিসেবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে আপনি যখন নিয়োগ পেলেন, তখন অনেকেই বলেছেন যে এই প্রথম আমরা একজন সার্ভিস সেক্টর থেকে, একজন প্র্যাকটিশনার থেকে, একজন তাত্ত্বিক থেকে একজন এমন একজনকে পেলাম যিনি আসলে ইন্ডিপেন্ডেন্টলি তার বাংলাদেশ ব্যাংকে তার জায়গায় পৌঁছাতে পারবেন। আমরা একটা পপুলার প্রশ্ন দিয়ে আপনাকে শুরু করতে চাই। আপনি বলেছেন যে পাচার হওয়া টাকা আপনি ফিরিয়ে আনবেন। আপনি আসলে পাচার হয়ে টাকা ফিরিয়ে আনার ক্ষেত্রে কোনো রোডম্যাপ দেখতে পান কিনা? পাচার আসলে টাকা কিভাবে সবচেয়ে বেশি হয়েছে আপনার ধারণাটা আমরা একটু জানতে চাইবো। যে আমরা দেখেছি যে আপনি গভর্নর হওয়ার আগেও ওই সরকারের সময় আপনি নানা ধরনের কথা এগুলি বলেছেন, আপনি এখন কি দেখতে পাচ্ছেন আসলে টাকাটা পাচার হয়েছে সবচেয়ে বেশি কিভাবে? পলিটিক্যাল গভর্নমেন্ট এই পাচার হওয়া টাকার সাথে আসলে কি হয়? জনাব আজাদের কাছে আবার ফিরে যাই। জনাব আজাদের কাছে আমরা প্রশ্ন করেছিলাম যে গত সরকার আসলে ব্যবসা করার জন্য, আপনার ব্যবসা করার জন্য কেমন ছিল সেটি আপনি একটু ব্যাকগ্রাউন্ড বলেছেন। বর্তমান সরকার ব্যবসা করার জন্য কেমন সেটি যদি একটু আমাদের বলতেন। এবং আমি এই সরকারের সময় আপনারা বড় চ্যালেঞ্জ কি ভোগ করছেন? আমি প্রশ্নটি এই কারণে করে রাখতে চাই আজাদ ভাই যে আমরা কিন্তু দেখেছি ব্যবসায়ীরা প্রেসার গ্রুপ হিসেবে কাজ করে, তারা সরকারকে বিভিন্ন বিষয় নীতিমালা মানতে সাহায্য করে, বাধ্য করে। কিন্তু আপনারা এত বেশি শেখ হাসিনার পছন্দের, বা আপনারা শেখ হাসিনাকে এত বেশি পছন্দ করতেন যে আপনারা কি আসলে প্রেসার গ্রুপ হিসেবে কাজ করতে পেরেছেন কিনা, সবটা যদি একসঙ্গে বলেন। জানাবে কে আজাদ? দেখুন, শেখ হাসিনার যে সবই
সেই সেই লাস্টে যে ঘটনাগুলো ঘটিয়েছে, একটার পর একটা ঘটনা যেগুলো আমরা এখন জানতে পারছি, আগেটা অনেকটা আন্দাজ করতে পারতাম, যেন আয়না ঘরের মতন একটা বীভৎস কাহিনী, সত্যি নিজের গা শিউরে ওঠে। এখানে বছরের পর মানুষকে কিভাবে আটকিয়ে রাখা হয়েছে, অনেক লোক মারা গেছে, কত লোক গুম হয়েছে, তারপরে কিভাবে ছাত্রদের উপর গুলি চলেছে, এই জিনিসগুলো তো ভাবা যায় না। একজন ক্ষমতায় টিকে থাকার জন্য এই শেখ হাসিনাকে তো আমরা, যে শেখ হাসিনাকে চিনতাম, শেখ হাসিনাকে তো আমাদেরকে মনে হয় না শেখ হাসিনা। কিন্তু 1996-এ বা উনি যখন অপোজিশনে ছিলেন তখন যে শেখ হাসিনাকে আমরা চিনতাম, তার সাথে এখন মিলাইতে পারছি না। তো যাই হোক, আমাদের ব্যবসা করতে গিয়ে ওনার কতগুলো কোয়ালিটি ছিল, উনি কোনো কুইক ডিসিশন দিতে পারতেন, যে কোনো ক্রাইসিসের মধ্যে ডিসিশন দিতেন, জরুরি ভিত্তিতে ব্যবস্থা নিতেন। এখন বর্তমান সরকার, অনেকেরই সরকার পরিচালনার কোনো অভিজ্ঞতা নাই, প্রত্যেকে সৎ, ভিশনারি এবং স্বচ্ছতা চিন্তা করছেন, এবং প্রত্যেকের জায়গায় একটা পরিবর্তন আনতে চাচ্ছেন, যে অতীতের গতানুগতিক ভাবে না চলে, যেমন আমি সেদিন মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়কে বলে এসেছি, উনি যে রিফর্মের সুযোগ করে দিয়েছেন, গভর্নর সাহেবকে স্বাধীনতা দিয়েছেন, উনি স্বাধীনভাবে কাজ করে যাচ্ছে, এটা অত্যন্ত প্রশংসনীয়। অল্প সময়, 1 মাস সময় পান নাই কিন্তু গভর্নর সাহেব। এটা আমি মাননীয় উপদেষ্টা মহোদয়কে, প্রধান উপদেষ্টা মহোদয়কে স্বাগত, অভিনন্দন জানিয়েছি, যে খুব কম সময়ের মধ্যে ব্যাংকের মধ্যে একটা ডিসিপ্লিন চলে আসতেছে। কিন্তু আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এখন আইন শৃঙ্খলাটা, এই জায়গাটায় আমরা খুবই কষ্ট হচ্ছে, আমাদের কারখানা চালাতে পারছি না, আমাদের কারখানা এখনো শ্রমিক অসন্তোষ, কারণ পুলিশ এখনো অর্গানাইজড হয়ে সারতে পারেনি। এখন এই জায়গাটা পুরা ভঙ্গুর, এখানে তাদেরকে ব্যাকআপ সাপোর্ট দিচ্ছে আর্মি অফিসাররা, আর আর্মি অফিসাররা কিন্তু পুলিশের ভূমিকা করতে পারে না, তারা রাস্তা কোন একটা জায়গার নাম বলে তারা চিনতে পারে না, তারা ইউজ টু না। তো সেই জায়গাগুলোকে আমরা খুব কঠিন ভাবে ফেস করছি। তা আমার বিশ্বাস সহসাই পুলিশ রিঅর্গানাইজ করে ফেলবে। আইজি মহোদয় খুব ওয়ার্ক করছে, প্রত্যেকটা স্বরাষ্ট্র অ্যাডভাইজার সাহেব সবাই চেষ্টা করছে, কিন্তু সময় লাগবে। ওভারনাইট এই জায়গাগুলো আমরা খুব ডিফিকাল্টি ফেস করছি। একটা ভীতি কথা বিশেষ করে সামাজিক গণমাধ্যমে অনেক শোনা যাচ্ছে যে আওয়ামী লীগ সরকারের মধ্যে যারা ছিলেন, যারা বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত ছিলেন, সরকারে, পুলিশে, আমলায়, তাদের সহযোগিতায়, বিশেষ করে সামরিক বাহিনীর সহযোগিতায় বা কোনো একটা বিচার বিভাগের কোনো একটা সহযোগিতায় এরকম কোনো একটা কু হয়ে ঘটনা পাল্টে যেতে পারে কিনা, সেই জন্য এক একজন এক এক রকম ভাবে আচরণ করছেন কিনা, পুলিশ বাহিনীর প্রতি সবার একটা যে অনাস্থা, সেইটার একটা কারণ, মানে কিভাবে সেটি আসলে দূর করবে, এই সরকারের মধ্যে কি সেটি দূর করার উদ্যোগ রয়েছে কিনা, থাকলে সেটি কেমনে বা কতদিনের মধ্যে আপনি এটি দেখতে পান? আমরা একই প্রশ্ন। দেখুন, জি, পুলিশকে রাজনৈতিক ভাবে ব্যবহার করা হয়েছে এমন ভাবে, পুলিশ তার সুযোগে, পুলিশের একটা অংশ, সবাই না, পুলিশের একটা এত দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে, এত ক্ষমতাধর হয়ে গেছে। দেখেন, বাচ্চাদেরকে দেখে দেখে যেভাবে রাস্তায় গুলি করেছে, মুগ্ধদেরকে যেভাবে গুলি করেছে, আবু সাইদকে যেভাবে গুলি করেছে, বাসার জানলা বন্ধ করতে গেছে আর বাচ্চা, তাকে গুলি করে মেরেছে। মানে পুলিশ কোন স্টেজে চলে গেছিল আপনি চিন্তা করেন। মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে, সেই পুলিশকে আবার নতুন করে সাজিয়ে করে আবার জনগণের সেবায় দাঁড় করাতে তো সময় লাগবেই। সেই জায়গাটায় আমরা ব্যবসায়ীরা খুব ডিফিকাল্টিস ফেস করছি। আমাদের যারা বিদেশি এখানে আছে তারাও খুবই চিন্তিত। আমরা কয়েকটা ফ্যাক্টরিতে আমাদের বেশ সমস্যা দেখা দিচ্ছে, শ্রমিক অসন্তোষ দেখা দিচ্ছে, এগুলো ট্যাকেল করতে অসুবিধা হচ্ছে। এইটা ছাড়া বাকি অনেকগুলো দিকে আমাদের স্বচ্ছতা ফিরে আসছে। যেমন একটা কমিটি করেছেন দেবপ্রিয়র মাধ্যমে, যে আমাদের অ্যাকচুয়ালি বিদ্যুৎ দরকার কতটুকু, আমাদের লোন কতটুকু খেলাপি হয়ে গেছে, তার রেমিডি কি, এটা একটা ভালো কমিটি হয়েছে, ফ্যাক্ট ফাইন্ডিংস কমিটি। তারা একটা রিকমেন্ডেশন 3 মাসের মধ্যে দিলে আমাদের অ্যাকচুয়াল চিত্রটা তুলে আসবে, তখন গভর্নমেন্ট এগিয়ে যাবে। এই যে গভর্নমেন্টের পলিসিগুলো, এই যে ভেরি পজিটিভ পলিসি, এটা শুধু কোটা বিরোধী আন্দোলনের ক্ষোভের বহিঃপ্রকাশ ব্যাপারটা তা নয়, এটা দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ, বিভিন্ন সেক্টরের ক্ষোভ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ক্ষোভ, দুর্নীতির ক্ষোভ, সমস্ত কিছু মিলেই কিন্তু দলীয়করণের ক্ষোভ মিলেই কিন্তু এর বহিঃপ্রকাশ হয়েছে। তা আমার বিশ্বাস অতীত থেকে বর্তমান সরকার একটা বিপ্লবের মাধ্যমে, একটা পরিবর্তনের মাধ্যমে এসছে। তারা অত্যন্ত সজাগ, প্রত্যেকটা জায়গায় তারা অত্যন্ত চিন্তা ভাবনা করে কিন্তু নিয়োগ দিচ্ছে। যেমন অ্যাডভাইজারদেরকে মধ্যে যারা নিয়েছেন সৎ,
সবার সব সব যোগ্যতা যে আছে সেটা আমি মনে করি না, বাট তারপরও তারা, আমি মনে করি তারা সততার দিক দিয়ে ভালো তারা কমিটেড। সেকেন্ড হচ্ছে যেসব অ্যাটর্নি জেনারেল সাহেব থেকে শুরু করে চিফ জাস্টিস নিয়োগ থেকে এইখানে তারা দক্ষতার পরিচয় দিয়েছেন, যাদেরকে অতীতে বঞ্চিত ছিল। যে চিফ জাস্টিসের কথাই বলি, তিনি কিন্তু অনেক আগেই অ্যাপিলেটে যাওয়ার যোগ্যতা ছিল, কিন্তু যেহেতু যিনি ব্যারিস্টার ইশতিয়াক সাহেবের ছেলে, এই কারণে, এবং ব্যারিস্টার ইশতিয়াক সাহেব যখন কেয়ারটেকার গভর্নমেন্টের দায়িত্বে ছিলেন, তখন উনি ওই সময় বিএনপি ক্ষমতা এসেছিল, এই কারণে তার ছেলেকে অ্যাপিলেট ডিভিশনে দেওয়া হয়নি। না আজাদ ভাই আমি এইটাও শুনছি, এটাই আমি শুনছি, কিন্তু আসলেই কি এই কারণে দেওয়া হয় নাই? সৈয়দ রেফাত আহমেদের মতো একজন যোগ্য এক্স্যাক্টলি এইটাই ছিল তার অযোগ্যতা, তার ব্যারিস্টার ইশতিয়াক সাহেবের ছেলে, এবং ওই সময় বিএনপি ক্ষমতা। আপনারা আজাদ ভাই আপনারা আপাতত মানে কি বলবো, মানে এই লেভেলে যদি ডিসিশন মেকিং হয়, মানে এটা তো খুবই মানে ফ্যাসিনেটিং। আজাদ ভাই, আচ্ছা আপনি বলছিলেন, বলেন। আচ্ছা, তারপরে হচ্ছে আমি মনে করি এখনো হাইকোর্টের বিচার প্রক্রিয়া শেষ হয় না, প্রক্রিয়াধীন আছে। এখানেও আমরা দেখব যে সরকার কতক্ষণে বিচক্ষণতার পরিচয় দেয়। তবে এখনো প্রশাসনের কিন্তু সব জায়গায় তো এই যারা অন্তর্বর্তীকালীন সরকার আছেন তাদের তো কোনো লোক নাই। যারা অপোজিশনে ছিলেন তাদের লোকে কিন্তু বিভিন্ন জায়গায় এখন পুনর্বাসন হচ্ছে, এইটা একটা অ্যালার্মিং, এবং অনেক জায়গায় কিন্তু এই দলীয়করণ দিকে যাচ্ছে। এখানে কেয়ারটেকার গভর্নমেন্টকে সতর্ক থাকতে হবে। এই জায়গায় অনেক সময় উনি সতর্কতা থাকলেও যোগ্য লোক পাচ্ছেন না, যার কারণে একটা দলের প্রাধান্য পেতে যাচ্ছে এই সরকারের মাধ্যমে। এই জায়গাটায় আমরা লক্ষ্য করছি। আজাদ ভাই, একটা দলের প্রাধান্য বলতে কি কোনো স্পেসিফিক দল? স্পেসিফিক দল কোনটা কথা আপনি বলছেন? আবার একটু পরিষ্কার করে বলেন, আপনার যদি অসুবিধা না থাকে। আপনি তো সবসময় সব কথাই বলেন, মানে আপনি আমাকে বলায় বিপদে ফেলেন। না বিপদে কি আর না, এখন আসান ভাই ওইখানে আছেন, মানে ডক্টর ইউনূসের সরকারের সময় যদি বিপদে পড়তে হয় তাহলে তার আর তো আর কথা হলো না। আপনি কোন দলের কথা মিন করছেন সেটা যদি একটু বলেন। আমি দেখেন আজাদ ভাই পরবর্তী সরকার নিয়ে বিপদে পড়তে পারেন, সেই জন্য দেখেন আমরা দেখতে পাচ্ছি সমস্ত জায়গায় বিএনপির লোকই প্রাধান্য পাচ্ছে। আচ্ছা, সব জায়গাতে প্রশাসনে না, কিন্তু বিভিন্ন জায়গায় অতীতে যারা বঞ্চিত হয়েছে, কিন্তু আজাদ ভাই কোয়ালিটি ছিল, রাইট, বিএনপির লোকেরা একটু প্রাধান্য তো পাবে। আওয়ামী লীগের লোকদের তো খুঁজেই পাওয়া যাচ্ছে না, কি করবে এখন? যদি আসান ভাইরা চায়ও, আওয়ামী লীগের লোক তো আর না। যাই হোক, তবে আপনার কনসার্নটা নিশ্চয়ই কর্তৃপক্ষ নিশ্চয়ই শুনবেন, যে আসলে সব একই জায়গা থেকে একই রকম ভাবে নিয়োগ করা হচ্ছে কিনা। জনাব আহসান এইচ মনসুর, আপনিও যদি একটু বলেন যে জনাব একে আজাদ কিন্তু আসলে ব্যাখ্যা করলেন যে কেন গত সরকারের আমলে দলীয়করণ প্রভাবিত করেছে, এই সরকারের আমলে চেষ্টা করা হচ্ছে। আপনি আসলে সেটা কেমন দেখেন জুডিশিয়াল এবং কোয়াসি জুডিশিয়াল বডিগুলির ক্ষেত্রে, এবং আপনি এই বক্তব্যের সাথে একমত কিনা? শুধু বিএনপি বা জামাত সমর্থিত লোক থেকেই আসলে এই সরকার, মানে আওয়ামী লীগ শুধু আওয়ামী লীগের নিয়োগ দিত, আর ডক্টর ইউনূস সরকার শুধু বিএনপি পন্থী নিরপেক্ষদের নিয়োগ দিচ্ছে কিনা? এটা আছে না যে বিএনপি পন্থী নিরপেক্ষ। আমি মনে করি ছাত্র নেতারা যে কথাটা বলেছিল, আমরা এক পরিবারতন্ত্র থেকে যেন আরেক পরিবারতন্ত্রে নিতে চাই, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা স্টেটমেন্ট। অর্থাৎ এটা দিয়ে কি আমরা এটা অর্জন করতে গেলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে কিন্তু ফান্ডামেন্টাল পলিটিক্যাল প্রসেসকে রিফর্ম করতে হবে, আমাদের কনস্টিটিউশনকে ঢেলে সাজাতে হবে। হয়তো অনেক রকম ভাবে সেটা করা সম্ভব, যার মাধ্যমে একটা ব্যালেন্সড পার্লামেন্ট আসবে আগামী। সেখানে একক নায়কতন্ত্রের প্রতিষ্ঠা করার মতো কোনো সুযোগ থাকবে না, থাকতে পারবে না। সেটা যদি না করা হয় তাহলে কিন্তু আবারও একই জিনিস আমরা পুনরাবৃত্তি দেখতে পারবো, এবং সেটা বিভিন্ন ভাবে আপনার সাথে তো তাত্ত্বিক কথা বলা যায়, সেই জন্য আমি এই প্রশ্নটা করতেই চাই। আপনারাই যে একনায়ক হয়ে উঠবেন না, এই সরকারই যে একনায়ক হয়ে উঠবেন না, ডক্টর ইউনূস যে একনায়ক হয়ে উঠবেন না, এটা আমরা কেমনে বুঝবো? কারণ ডক্টর ইউনূসকে আসলে মানে ক্ষমতায় নিয়ে আসছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওরা। আমরা তো ডক্টর ইউনূসকে কখনো জানি না যে উনি কিভাবে দেশ বা চালাবে। ডক্টর মনসুরের লাইনটা কি একটু
আমরা বোধহয় ডক্টর মনসুরের সংযোগটি একটু হারিয়ে ফেলছি। পেয়েছি আমরা ডক্টর মনসুরকে আবার। আমার মনে হয় ডক্টর মনসুরকে আমরা একটু হারিয়ে ফেলছি। যে কেয়ারটেকার গভর্নমেন্টের আপনি পার্মানেন্ট ইসের মধ্যে নিয়ে কনস্টিটিউশনের মধ্যে নিয়ে আসতে যাচ্ছেন, ইটস এ গুড সাইন। এরকম এবং 2 বছরের বেশি কেউ রাষ্ট্র প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। রাষ্ট্রপতির মধ্যে প্রেসিডেন্টের মধ্যে ক্ষমতার ভারসাম্য থাকতে হবে। অনেকগুলো জিনিস আসছে, আবার এমন আসছে ছোট ছোট দলগুলো যাতে ক্ষমতায় আসতে পারে। যেমন একটা বাংলাদেশটাই হবে একটা কনস্টিটিউয়েন্সি, এই ভোটের অনুযায়ী কি অনুপাত অনুযায়ী তারা ই হবে। আরেকটি প্রসঙ্গ আমরা আসছি আপনার কাছে, আমরা আবার গভর্নরকে পেয়েছি। পরিদর্শন শূন্য হয়েছিল, সেটা অ্যাবসলিউটলি নট কারেক্ট। বাট সরকার যেভাবে পরিচালিত হচ্ছিল তাতে আমাদের ব্যাংকিং খাতটা কপর্দক শূন্য হয়ে যেতে বেশি দেরি লাগবে না। এবং একই সাথে আপনি বারবার বলেছেন যে ব্যাংকিং খাত আসলে দেউলিয়া হলে, রাইট, ব্যাংকিং খাত ব্যাংকিং খাত দেউলিয়া হতে পারতো। আমি জনাব একে আজাদ কয়েকটি প্রশ্ন খুব দ্রুত করে নিতে চাই। একটি প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগের বিদায়ের পর সরকারের ঘনিষ্ঠ লোকজন যেসব ব্যাংকের পর্ষদ, ব্যবসায়ী সংগঠন সহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে যারা ছিলেন তাদেরকে বাদ দিয়ে এখন সরকার নতুন নিয়োগ দিচ্ছে, এই নিয়োগগুলি কেমন হচ্ছে আপনি একটু মতামত করতে মানে আপনার একটু মতামত শুনতে চাই। কারণ এই নিযুক্তিগুলি কি ঠিকঠাক হচ্ছে নাকি যারা আওয়ামী লীগের প্রতিপক্ষ বেছে বেছে তাদেরকেই আসলে নিয়োগ দেওয়া হচ্ছে? আর 2 নম্বর কথা হচ্ছে যে এই যে আর্থিক কেলেঙ্কারি, অর্থ পাচার, দুর্নীতি, এই সব ব্যবসায়ীদের আপনারা ব্যবসায়ী সংগঠনের যারা নেতৃবৃন্দ আছেন তারা আসলে পরিত্যাগ করবেন কিনা, তাদেরকে আসলে কোনো ধরনের মানে এক ধরনের তো জুডিশিয়াল শাস্তি, এক ধরনের তো হচ্ছে যে বিচার বিভাগের শাস্তি, আপনারা কোনো একটা শাস্তির ব্যবস্থা করবেন কিনা? দেখুন, প্রথম কথা হচ্ছে যে এই এদের আমাদের তো কোনো শাস্তির ব্যবস্থা করার বিধান নাই বা পারবো না। আর যাদের কাছে এই অবৈধ টাকা থাকে তারা এত শক্তিশালী, বিভিন্নভাবে তারা খুবই শক্তিশালী হয়, দেশীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে। অতএব আমরা ব্যবসা করতে গিয়ে এদের সাথে যুদ্ধ করাটা অন্তত আমি সাহস করব না, অন্য করবে কিনা আমি জানি না। অতএব তাদের সাথে বরং যতটুকু করতে গিয়েছি আমি টক শোতে হোক, এই মিডিয়াতে হোক, এই জায়গাটা আমি কম্প্রোমাইজ করিনি, যার জন্য আমাকে অনেক কষ্ট পোহাতে হয়েছে। আমার সেগুলো আপনি অনেক কিছুই জানেন, এত আমি ডিটেলস এত সর্বসময় যাব না। বাট এইরকম মানসিকভাবে এবং আমার এই যে টেলিভিশনে যে আন্দোলনের প্রচার করতে গিয়েও টেলিভিশন বন্ধ করা হয়েছে কয়েকবার, এবং ওই দিনও 4 তারিখ 5 তারিখে বলছে টেলিভিশন বন্ধ করে দিয়ে দেবো। আমরা বলছি বন্ধ করে দিয়ে যান, কিন্তু আমরা এই লাইভ না দেখাতে পারবো না। এরকম ঝুঁকি আমাদেরকে নিতে হয়েছে। আমি একটা ঘটনার কথা বলি। বাংলাদেশ ব্যাংক এসালম একটা ব্রাঞ্চ থেকে চিটাগাংয়ের 1200 কোটি টাকা নিয়ে গেছে। 1200 কোটি টাকা নিয়ে গেছে, এটা বাংলাদেশ ব্যাংক তদন্ত করে 1 বছর পরে বের করছে যে 1200 কোটি টাকা একটা ব্রাঞ্চ উইদাউট এনি অ্যাপ্রুভাল বাংলাদেশ ব্যাংকের ইনফরমেশন ছাড়া দিয়ে দিয়েছে। সেই রিপোর্টটা যখন আমাদের কাছে আসে সমকালে, তখন আমাকে জিজ্ঞেস করলো এটাকে প্রকাশ। অবশ্যই বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট, অডিট রিপোর্ট আপনারা কি করে দেন? ব্যাংকের যে কোনো একটা পত্রিকায় কোনো নিউজ ছাপানোর আগে যার বিপক্ষে যাবে তার একটা কমেন্ট নিতে হয়। নেওয়ার সাথে সাথে মাসুদ সাহেব আমাকে সিঙ্গাপুরের থেকে ফোন করেছেন, তারপরে তার কথা আমি শুনিনি, কিন্তু গোয়েন্দা সংস্থার একজন ব্রিগেডিয়ার সারা রাত আমাকে টেলিফোন করেছে টু স্টপ দ্য নিউজ। ভোর 4টে পর্যন্ত আমি কি কারণে, যে রাষ্ট্রের সর্বোচ্চ মহল থেকে বলা হয়েছে যে এই নিউজ যাতে পাবলিশ না হয়, কিন্তু আমরা পাবলিশ করেছি। আপনি বুঝেন, এরকম ঝুঁকি নিয়েও কিন্তু আমরা এগিয়ে গেছি, কিন্তু কাজ তো হয়নি, টাকা তো চলে গেছে, যেটা গভর্নর সাহেব বললেন। রাইট রাইট। কিন্তু জনাব একে আজাদ, মিডিয়ার কথা যদি আসে, এই মিডিয়াতে বিশেষ করে আপনি খুবই জনপ্রিয় 2টি গণমাধ্যমের উদ্যোক্তা, মালিক যদি আমি সেভাবে বলি, মালিকই আসলে আপনি তো পুরোপুরি মালিক। একটি চ্যানেল 24, একটি সমকাল, 2টি শক্তিশালী পত্রিকায় আমরা কিন্তু দেখেছি যে সরকার কষ্ট পাবে এরকম নিউজ করতে গেলে 10 বার ভাবে, আপনাকে জিজ্ঞেস করে, আপনি কোনো সময় আটকান, কোনো সময় দিতে বলেন, কোনো সময় বাদ দেন। একটা টক শোতে কোনো একটা খারাপ কথা হলে আপনি সেই টক শোটা বন্ধ করে দেন। এগুলি কিরকম এবং এই আচরণগুলির প্রতিবাদ, জনাব একে আজাদ, আপনি বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবসায়ী, আপনি $50 বিলিয়ন মানে এক্সপোর্ট করবেন, আপনি যদি এটা না বলেন তাহলে এটা কে বলবে? মানে আপনি
আজকেও আমাদের বললেন যে আপনার সাথে আসলে সরকারের বড় কোনো ব্যবসা নাই, আপনি লোন করে নাই অনেক টাকা, সরকারের উপর আপনি কোনো ছিলেন না, তারপরেও আপনি এগুলি মানে বলতে পারেন নাই। আপনি দেখুন যে জি। দেখেন আমাদের 3 জন লোককে আনা নিষেধ ছিল। নিউ এজের আমাদের এডিটর সাহেব মাহমুদুর রহমান মান্না, হ্যাঁ। আর একজন কে যেন ছিল, 3 জনেরকে আমাদের আসিফ নজরুল বোধহয়, এদেরকে আমাদের কোনো চ্যানেলে আমরা টক শোতে ডাকতে কে পারতাম মানা না। করেছে? এটা কে মানা করেছে? গোয়েন্দা কে মানা সংস্থা, করেছে? গোয়েন্দা সংস্থা, গোয়েন্দা গোয়েন্দা সংস্থা- সংস্থা। আজাদ ভাই, গোয়েন্দা সংস্থার এটা ব্রিগেডিয়ারের কথা আপনি শুনবেন? আপনি কি আয়না ঘরে আপনি দেখেছেন? আপনি এবার বাংলাদেশ আসলে আপনি আয়না ঘরে নিয়ে যাবেন, আপনি আয়না ঘরে যাবেন না। আয়না Right. ঘরে কারা গেছে, আয়না ঘর আপনি যারা গুম হয়েছে এইসব যারা অনেক সাংবাদিক আপনি জেল টর্চারে মারা গেছে, সাংবাদিক আপনি জানেন। তো এই অনেক ঝুঁকি আমার পক্ষে বা আমার সাংবাদিকদের পক্ষে নেওয়া সম্ভব হয়নি। সবকিছুই যে আমাদের পক্ষে সম্ভব হতো না, তবে অনেকটা যতটুকু সহনীয় ততটা আমরা নিয়েছি, এবং তার জন্য আমাদের কষ্ট কম পেতে হয়নি। জনাব একেজাত, আপনাকে অনেক ধন্যবাদ। জনাব আহসানিজ মনসুর, আপনার কাছে যেতে চাই। আমি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের কথা, আপনি প্রায় ক্ষমতা নেয়ার সঙ্গে সঙ্গে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের কথা আপনি বলেছেন, কিন্তু সেই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের যেটা বাজারের সুবিধা সেটা পেতে আসলে আমরা পাচ্ছি কিনা সেটা আপনার কাছে একটু জানতে চাই। আমি শিওর যে আপনার ঘরেও বাজার হয়, আসে, আপনার যারা বাজার করে বা আপনি যাদের সাথে বাজার যারা করে তাদের সাথে যখন দেখা হয় তারা আপনাকে কি বলে মাননীয় গভর্নর? দেখুন, এই কমপ্লেন তো প্রত্যেক হাউস ওয়াইফই করবে, সেটা আমার স্ত্রীও করছেন, যে বাজারে গেলে টাকা পানির মতো চলে যায়, কিছু আনে না, ব্যাগে থলির মধ্যে কিছু যায় না, তার আগে টাকা শেষ হয়ে যায়। কাজেই সবাই এটা অনুভব করছে। তবে আমি বলবো নিম্ন আয়ের লোকের অবস্থা খুবই করুণ। তাদের আয় যতটুকু তার চাইতে ব্যয় অনেক বেশি বেড়ে গেছে, তাদের সামর্থ্য কমে গেছে। কাজে আমি মনে করি যে সরকারের দৃষ্টিকোণ থেকে, এবং আমি বাংলাদেশ ব্যাংকের যে প্রাইমারি রেসপন্সিবিলিটি, কোর রেসপন্সিবিলিটি হচ্ছে ইনফ্লেশনকে কমিয়ে আনা, এবং সেই লক্ষ্যে আমরা কাজ করছি। এবং আমি মনে করি যে এক্সচেঞ্জের পলিসি এখন যেভাবে কাজ করছে তাতে এটা স্টেবল থাকবে আগামীতে। এটাকে যদি আমি স্টেবল রাখতে পারি, ইম্পোর্ট থেকে ইনফ্লেশনটা হবে না। আচ্ছা, 2 নম্বর যেটা হচ্ছে, আমরা মনিটারি টাইটনিং স্ক্রুটাকে আরো টাইট করছি, যেটা নিয়ে আজাদ সাহেব একটাকে কমপ্লেন করলেন যে ইন্টারেস্ট রেট কবে কমাবেন। আমি এখন কমাবো না, অবশ্যই না, এটা আরো বাড়াবে, কিছুটা বাড়বে, তারপরে স্থিতিশীল হবে, তারপরে কমবে। যখন মূল্যস্ফীতি 5-6 নেমে আসবে, আমরা ইনফ্লেশন, আমরা ইন্টারেস্ট রেট কমিয়ে, আমানতকারীদের জন্য আমি মনে করি যে আমাদেরকে 5টা 6টা 7টা মাস দিতে হবে মূল্যস্ফীতিকে একটা জায়গায় নিয়ে আসার জন্য। ওকে, এটার আগে হবে না। কাজেই অধৈর্য হওয়া যাবে না, আমাদেরকে কাজ করে যেতে হবে দৃঢ়ভাবে। আমি মনে করি যে মনিটারি টাইটনিং এর সাথে আমাদের ফিসক্যাল পলিসিও, আমরা আশা করছি, আমরা অলরেডি ইন টক, যে 1 লক্ষ কোটি টাকা বাজেট থেকে ছেটে ফেলা হবে। এবং যদি ছেটে ফেলা হয় তাহলে কি হবে? এখন বর্তমান সরকারের, আগের সরকারের যে বাজেট ছিল সেখানে ব্যক্তি খাত থেকে নেওয়া ছিল 1,37,500 কোটি টাকা। আমার টোটাল ডিপোজিট গ্রোথ হয় 1,70,000 কোটি টাকা। তাহলে ব্যক্তি খাত কি পাবে? আজাদ সাহেব কি দিয়ে বিজনেস করবে? কোনো বিজনেস করার উপায় থাকে না। আমি বলেছি ফাইন্যান্স সেক্রেটারি সাহেবকে যে আপনারা 1 লক্ষ কোটি টাকা ছেটে ফেলেন। কেন 1 লক্ষ কোটি টাকা? বরংটা 137 লক্ষ কোটি টাকা 1,37,000 থেকে কমিয়ে 70 থেকে 80,000 নামিয়ে আনে, এবং একই সাথে আপনার রেভিনিউ এর শর্টফল হবে 30 থেকে 40 থেকে 50,000 কোটি টাকা, সেটাও কভার করতে হবে। তো এই দুটো 50 মিলে 1 লক্ষ কোটি টাকা ছেটে ফেললে মূল্যস্ফীতি কমাতে সহায়ক হবে, এবং এই ভূমিকাটা বাজেটকে সাপোর্ট, এই সাপোর্টটা বাজেট থেকে আসতে হবে। কারণ পলিসি মেকিং ইজ এন ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ। আমি একলা অর্থ মন্ত্রণালয়ে বসে কিন্তু এককভাবে এটা করতে পারবো না। ওকে, আমাকে অবশ্যই এখানে গভর্নমেন্ট অ্যাজ এ হোল সেই দৃষ্টিকোণ থেকে আমাদের কাজ করতে হবে, তাহলে সাকসেস হতে বাধ্য। আমি একটি প্রশ্ন, আরেকটা জিনিস আমি একটু বলি। জি জি বলেন। আমরা ইতিমধ্যেই সার আমদানির জন্য যে টাকার ব্যবস্থা করা সেটা আমরা করতেছি। প্রতিদিন আমরা বিএডিসি কে 20, 25, 10, 15 মিলিয়ন করে দিচ্ছি, যাতে সারটাকে তারা ঠিক সময়ে নিয়ে আসতে পারে। আমরা বিদ্যুতের জন্য বাজার থেকে, আমি কিন্তু ডলার খরচ করছি না, আমার তহবিল থেকে নয়, রিজার্ভ থেকে নয়,
বাজার থেকে তুলে সোনালী ব্যাংকে দিচ্ছি, রূপালী ব্যাংকে দিচ্ছি, যাতে তারা পাওয়ার সেক্টরের বিলগুলো মেটাতে পারে। আমি মনে করি যে পলিসিজ আর ওয়ার্কিং, পিপল, জনগণ এটাকে সাপোর্ট করছে। তারা ব্যাংক রান আমরা দেখি নাই, আশা করি ব্যাংক রান আমাদের দেখতে হবে না। কিন্তু বাংলাদেশের মতো এত বড় ব্যাংক ডাকাতি হওয়ার পরেও একটা ব্যাংকের উপর রান হচ্ছে না, একটা মানুষের এখনো আস্থা আছে যে ব্যাংকগুলো তাদের টাকা ফেরত দিতে পারবে, সেটা হবে। আমি একটা কথা বলি, আমরা টাকা ছাপাবো না, কিন্তু এই ব্যাংকিং খাতে প্রবলেম সলভ করবো। টাকা না ছাপিয়ে করতে হবে, দ্যাটস দ্য চ্যালেঞ্জ। টাকা না ছাপিয়ে আপনার ব্যাংকিং খাতে প্রবলেম সলভ করবেন, আমরা আশাবাদী। আজ কিন্তু জনাব একে আজাদ, আমাদের এই প্রশ্নটা একটু করতেই হচ্ছে, সেটা হচ্ছে ছাত্রদের পরীক্ষা না দেওয়ার দাবি। আমরা আবার এই প্রশ্নটা নিয়ে জনাব আহসান মনসুরের কাছে আসবো। এটি প্রায় শেষ জায়গায় আমি চলে আসছি। ছাত্রদের পরীক্ষা না দেওয়ার দাবি, আনসারদের চাকরি স্থায়ী করার দাবি, অমুকের পদকের দাবি, অন্তর্বর্তী সরকারের সামনে একের পর এক দাবিতে আন্দোলন চলছে। ডাক্তাররা তুলছে নিরাপত্তার দাবি, এখন আবার ওষুধ কারখানা, পোশাক কারখানা শ্রমিকদের সুযোগ সুবিধার আন্দোলন করছে। উৎপাদন অচল হয়ে যাচ্ছে। এই শ্রমিকদের মধ্যে থাকা বহিরাগতদের কড়া হুঁশিয়ারি দিয়েছেন শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আপনি বিষয়টি কিভাবে দেখছেন, যে এটিকে আসলে কন্ট্রোলে আনা যাবে? মানে কন্ট্রোল শব্দটা একটু স্ট্রং, আমি যেটি বলতে চাইছি যে এটি আসলে স্বাভাবিক অবস্থায় আসবে কিনা, শ্রমিক মালিকদের জন্য একটি স্বাভাবিক পরিস্থিতি আসছে কিনা খুব দ্রুত, আপনি কি দেখছেন? এটা সময় লাগবে, ওভারনাইট এটা হবে না। কারণ যতদিন পর্যন্ত পুলিশ তার সক্ষমতা না পাবে ততদিন পর্যন্ত এটা অসম্ভব না। এই জন্য ওভারনাইট এটা আশা করাটাও ঠিক হবে না। তো আমি মনে করি যে আমাদের ধৈর্য ধরতে হবে, তো আস্তে আস্তে এটা স্টেবল হবে এটা। আর যে দাবিগুলো ছাত্ররা করেছে, প্রথমে অটো পাস যারা চেয়েছিল, আমি খুবই এটা বিস্মিত হয়েছিলাম, কিন্তু পরবর্তী সময় শুনলাম যে অনেক ছাত্র গুলি খেয়েছে, তারা হসপিটালে, কারো চোখে গুলি লেগেছে, পায়ে গুলি লেগেছে, তাদের পক্ষে পরীক্ষা দেওয়া সম্ভব না। তখনই আমি এটাকে মনে করেছি ঠিক আছে, গভর্নমেন্ট প্রথমবারের মতো করেছে, এটাকে মেনে নিয়েছে, কারণ এর পিছনে অনেক যুক্তি ছিল তাদের। আর আনসার বিদ্রোহটা এটা মোটেই গ্রহণযোগ্য না। এবং একের পর এক বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, বাটার থেকে লোক বেরিয়ে যাচ্ছে, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে লোকের নতুন নতুন দাবি শুরু করছে, এটা টোটালি যুক্তিসঙ্গত না। এবং এটাকে গভর্নমেন্টকে একটা বিব্রত করা, এই ব্যাপারে আমি মনে করি গভর্নমেন্টকে এটা শক্তভাবে এটাকে দেখা উচিত। জনাব একে আজাদ, আপনাকে ধন্যবাদ। জনাব আহসান মনসুর, আপনি কি মনে করেন এসব দাবি দাওয়া এবং এই দাবি দাওয়ার ক্ষেত্রে আসলে সরকার যে রেসপন্স করছে, সেইটিকে আপনি আসলে কিভাবে দেখছেন? আমি বলবো যে একটা বড় রকমের পরিবর্তনের পর এটা কিন্তু অস্বাভাবিক কিছু নয়। দ্বিতীয়ত, যারা পরাজিত শক্তি, তাদের হাতে প্রচুর অর্থ আছে, তাদের অভিলাষও আছে, তারা কিন্তু চেষ্টা করবে এই সরকারকে একটা বিপজ্জনক স্থানে নিয়ে যেতে, বিব্রত করা শুধু নয়, ডেঞ্জারাস একটা সিচুয়েশন করতে। কাজে সরকারকে একটু কঠোর হতে হবে। আমি মনে করি যে আগামীতে আমাদের সেনাবাহিনীকে পুনর্গঠন করার মাধ্যমে বেশ কিছু লোককে ছাঁটাই করে দিয়ে হলেও, নতুন রিক্রুট করে হলেও, কারণ আমাকে বুঝতে হবে যে এখানে কিন্তু ব্যাপকভাবে যারা সেই প্রশাসনের লোকরা আছে যারা চাইবে এটাকে ডিস্টেবিলাইজ, তারা অন্তর্নিহিতভাবেই সেটাই তাদের দায়িত্ব বলে মনে করবে। সেই ক্ষেত্রে কিন্তু তাদেরকে যদি আমরা বিচ্যুত করতে না পারি তাদের উদ্দেশ্য থেকে, তাহলে কিন্তু অঘটন তারা ঘটাবে। সরকারকে একটু সাবধান হতেই হবে, জনগণের সাপোর্ট নিয়ে করতে হবে। আমি বিশ্বাস করি যে কোনো ধরনের কু হতে হবে না, কারণ হচ্ছে জনসমর্থন নাই। এবং ছাত্ররা কি এককভাবে এটা করতে পারতো? অবশ্যই নয়। যখন সাধারণ মানুষ হাজবেন্ড ওয়াইফ সন্তানদের নিয়ে রাস্তায় নেমে গেছে, সেই সময় কোন দেশের মিলিটারি সেখানে অস্ত্র চালাতে পারে না। কাজে এখন অভ্যুত্থান সম্ভব নয়, অভ্যুত্থান সেই শক্তি পরাজিতই হবে, কিন্তু তারা কিন্তু চেষ্টা করবে বিভিন্নভাবে সরকারকে বিব্রত করবে। জনাব আহসান মনসুর, আপনাকে অনেক ধন্যবাদ জনাব একে আজাদ। আপনাকে দর্শক, আমাদের প্রথম অনুষ্ঠান ছিল এটি। আজ আমরা অনেক বিষয় নিয়ে আসলে খোলামেলা কথা বলেছেন মাননীয় গভর্নর আহসান মনসুর, খোলামেলা কথা বলেছেন জনাব একে আজাদ, ও আপনারা নিশ্চয়ই সেই কথাগুলি আপনারা শুনেছেন। যারা প্রথম দিকে কথাগুলি শুনতে পাননি, আমি আমাদের কলাকুশলী টিমকে অনুরোধ করব, যখন এটি ইউটিউবে আবার আপলোড করা হবে সেটি নিশ্চয়ই একটু পরিমার্জন এবং পরিবর্তন করে করা হবে। কিন্তু আমি আমাদের দুইজন সম্মানিত অতিথিকে